ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নিয়েছি। তো আর্টিকেলটি মূলত এটা একটি সায়েন্টিফিক আর্টিকেল, ঠিক আছে। তো এই আর্টিকেলটি পড়তে তোমাদের খুবই ভালো লাগবে। তো এখান থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব এবং এখান থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, এবং ইমপ্রুভ করার চেষ্টা করব রিডিং স্কিলটাকে, ঠিক আছে। তো চলো প্রথম থেকে শেষ অবধি আমরা ভেঙে ভেঙে পড়ি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি, ঠিক আছে। নিয়মিত পড়লে তোমাদের স্কিলটাকে, রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, প্রোনাউন্সিয়েশন ভালো হবে, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যাক, চলো শুরু করি। ফসিলস অফ হিউজ প্রিহিস্টোরিক স্নেক, ঠিক আছে। ফসিলস অফ হিউজ প্রিহিস্টোরিক স্নেক। তো ফসিল মানে তোমরা জানো জীবাশ্ম, অফ কিসের জীবাশ্ম, হিউজ মানে ব্যাপক বড়, প্রিহিস্টোরিক স্নেক, প্রিহিস্টোরিক মানে হচ্ছে প্রাগৈতিহাসিক। তো প্রাগৈতিহাসিক সাপের বিশাল যে সাপ, মানে প্রিঐতিহাসিক বিশাল সাপের ফসিল, ফসিল মানে হচ্ছে জীবাশ্ম। ফাউন্ড যেটা পাওয়া গেছে, ঠিক আছে। কোথায় পাওয়া গেছে? এখানে ফাউন্ড বলতে মানে এখানে প্যাসিভ ভয়েসে লেখা আছে, যেহেতু এটা হেডলাইন তাই সাহায্যকারী ক্রিয়া ও তুলে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি যদি মানে সেন্টেন্সটা হতো তাহলে কেমন হতো বলো তো? ফসিলস অফ হিউজ প্রি হিস্টোরিক স্নেক ওয়ার ফাউন্ড, ঠিক আছে। ওয়ার হতো ওয়ার ফাউন্ড, এখানে ওয়ারটা তুলে দেওয়া হয়েছে যেহেতু শর্ট জায়গার মধ্যে টাইটেলটা লিখতে হয় ওই জন্য, ঠিক আছে। তো ফসিলস অফ হিউজ প্রিহিস্টোরিক স্নেক, তো ব্যাপক বড় প্রিহিস্টোরিক প্রাগ ঐতিহাসিক সাপের ফসিলগুলো অর্থাৎ জীবাশ্মগুলো ফাউন্ড পাওয়া গেছে কোথায়? ইন কাচ মাইন, কাচ মাইনে, অর্থাৎ কাচ একটা জায়গার নাম গুজরাটে অবস্থিত, সেই মাইন মানে হচ্ছে খনি। তো কাচ খনিতে পাওয়া গেছে, ঠিক আছে। রিসার্চার্স অ্যাট দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি রুরকি। তো আইআইটি রুরকি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যারা রিসার্চার রয়েছে, যারা গবেষক রয়েছে, হ্যাভ রিপোর্টেড, তারা রিপোর্ট করেছে। কি রিপোর্ট করেছে? দ্য ডিসকভারি অফ ফসিলস, ফসিলের ডিসকভারি অর্থাৎ ফসিলের আবিষ্কার, ঠিক আছে। তারা রিপোর্ট করেছে, এটা হ্যাভ রিপোর্টেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। তো ডিসকভার করেছে ফসিলস অফ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্নেক দ্যাট এভার এক্সিস্টেড অ্যান্ড লাইকলি লিভড 47 মিলিয়ন ইয়ার্স অ্যাগো ডিউরিং আ পিরিয়ড কল্ড দ্য মিডল ইওসিন। তো দেখো কত বড় সেন্টেন্স। তো এখান থেকে পড়ি ভেঙে ভেঙে, দেখো হ্যাভ রিপোর্টেড দ্য ডিসকভারি অফ ফসিল, ফসিলের রিপোর্ট করেছে যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্নেক, ঠিক আছে। তো ওয়ান অফ দ্যার ব্যবহার এসছে, ওয়ান অফ দ্য তারপরে প্লুরাল নাউন হবে, ঠিক আছে। তো ওয়ান অফ দ্য লার্জেস্ট স্নেক মানে হচ্ছে সব থেকে বড় স্নেকগুলোর মধ্যে একটা, সেটার ফসিলগুলো আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। দ্যাট, এই স্নেক সম্পর্কে বলা হচ্ছে যে দ্যাট এভার এক্সিস্টেড, যেটা আজ পর্যন্ত এক্সিস্ট করে, মানে বলতে পারি যে আজ পর্যন্ত যারা এক্সিস্ট করেছে যে সমস্ত সাপ, তাদের মধ্যে বা যে বড় সাপগুলো এক্সিস্ট করেছে আজ পর্যন্ত বা আজ পর্যন্ত অস্তিত্বে এসেছে, তাদের মধ্যে একটা হলো এই যেটার আবিষ্কার করা হলো ফসিলগুলো, ঠিক আছে। তো অ্যান্ড এবং লাইকলি, লাইকলি মানে সম্ভবত, ঠিক আছে, সম্ভবত লিভড, এরা বসবাস করতো 47 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। তো 47 মিলিয়ন বছর আগে, ডিউরিং আ পিরিয়ড, একটা পিরিয়ডের সময়, সেই পিরিয়ডটা বলা হচ্ছে যে কল্ড দ্য মিডল ইওসিন, সেই পিরিয়ডটাকে বলা হতো কি? মিডল ইওসিন, ঠিক আছে, মধ্য ইওসিন নামে। দ্য ফসিলস ওয়ার ফাউন্ড ইন কাচ, গুজরাট। তো গুজরাটের কাচ বলে একটা স্থান রয়েছে, সেই কাছে পাওয়া গেছে ফসিলগুলো, ফসিল ওয়ার ফাউন্ড, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ফসিলগুলো পাওয়া গিয়েছিল ইন কাচ, কাছে গুজরাটে অবস্থিত। অ্যান্ড এবং দ্য রেপটাইল, এবং যে সরীসৃপ, নেমড, যার নামকরণ করা হয়েছে কি? নেমড ভাসুকি ইন্ডিকা, যার নাম ছিল ভাসুকি ইন্ডিকা, সেই রেপটাইল বা সরীসৃপটার নাম। কুড হ্যাভ বিন এনিহোয়ার, আচ্ছা কুড হ্যাভ বিন এনিহোয়ার বলতে যে কোনো একটা পর্যায়ে হবে, ঠিক আছে, এরকম কুড হ্যাভ বিন মানে হয়ে থাকবে, এনিহোয়ার বিটুইন 10 মিটার্স অ্যান্ড 15 মিটার্স লং, বলছে 10 থেকে 15 মিটারের মধ্যে যে কোনো একটা জায়গায় হয়ে থাকবে। তার মানে বলতে চাইছে যে তার সাইজটা 10 মিটার থেকে 15 মিটারের মধ্যে
কোনো একটা মিটার হতে পারে, 10, 11, 12 এরকম থেকে 15 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। অথবা অ্যাজ বিগ অ্যাজ মডার্ন ডে স্কুল বাস, বলছে ততটাই বড় যতটা একটা মডার্ন ডে, যে আধুনিক যুগের একটা স্কুল বাস যতটা বড় হয় ততটাই, ঠিক আছে। অ্যাজ বিগ অ্যাজের ব্যবহার এখানে আছে, ঠিক আছে। অ্যাজ বিগ অ্যাজ মানে এটা যতটা বড় ওটা ততটা বড়, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে লেখা হয়, ঠিক আছে। ইট বিলং টু, ঠিক আছে, এটা বিলং করতো, ঠিক আছে। এই যে সাপটা, এই সাপটা বিলং করতো মানে কোন সময়ের সাথে যুক্ত ছিল, এটা বলছে যে দ্য নাও এক্সটিং ম্যাড সয়াডে স্নেক ফ্যামিলি। তো ম্যাড সয়াডে বলে একটা স্নেক ফ্যামিলি ছিল, স্নেক পরিবার বা স্নেক স্পিসিস ছিল, যেটা নাও এক্সটিং, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে, সেই ফ্যামিলির কিন্তু অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। ইট বিলং টু, এটা অন্তর্ভুক্ত ছিল কিসের, দ্য নাও এক্সটিং, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, সেই এখন বিলুপ্ত হয়ে যাওয়া যার নাম ছিল কি ম্যাড সয়াডে স্নেক ফ্যামিলি, ঠিক আছে। সেই স্নেক স্পিসিসের অন্তর্ভুক্ত ছিল বা সেটা থেকে বিলং করতো। বাট কিন্তু রিপ্রেজেন্টস অ্যান এ ইউনিক লিনিয়েজ, কিন্তু একটা ইউনিক, একটা অনন্য একটা লিনিয়েজ বা বংশ সে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে ফ্রম ইন্ডিয়া থেকে সে একটা মানে হচ্ছে ইউনিক একটা লিনিয়েজ বহন করে, মানে একটা অন্য ধরনের একটা বংশ এটা বলতে পারে এই সাপের ধরনগুলো। দ্য অথর নোট মানে এখানে অথর উল্লেখ করে, ঠিক আছে। তো প্রফেসর সুনীল বাজপেয়ী একজন, আরেকজন পোস্ট ডক্টরাল রিসার্চার্স দেবজিৎ দত্ত। আচ্ছা, পোস্ট ডক্টরাল কি? পোস্ট ডক্টরাল তাকে বলা হয় যে ব্যক্তি বা সেই রিলেটেড, পোস্ট ডক্টরাল বলা হয় যখন কেউ কোনো বিষয়ে পিএইচডি করার পরেও আরও কোনো বিষয় নিয়ে গবেষণা করে, আরও কোনো বিষয় নিয়ে স্টাডি করে, তাকে বলা হয় পোস্ট ডক্টরাল, ঠিক আছে। ডক্টর বলা হয় যে পিএইচডি করে, তো পোস্ট ডক্টর মানে ডক্টর হওয়ার পরে আর কি, মানে আরও বেশি রিসার্চ করা, মানে অ্যাডভান্স লেভেলের রিসার্চ বলতে পারি, সেটা রিলেটেড আর কি। পোস্ট ডক্টরাল রিসার্চার অর্থাৎ সেই পিএইচডিকৃত, অধিক পিএইচডিকৃত মানে পিএইচডি করার পরে যে আরও গবেষণা করে সে তেমন একজন রিসার্চার, গবেষক, তার নাম হচ্ছে দেবজিৎ দত্ত। অ্যাট দ্য আইআইটি রুড়কি, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সেই রুড়কিতে স্টাম্বেল আপন। আচ্ছা, স্টাম্বেল আপন শব্দের অর্থ কি? স্টাম্বেল আপন শব্দের অর্থ হলো কোনো কারোর সাথে আনএক্সপেক্টেডলি দেখা হওয়া বলতে পারি, বা আনএক্সপেক্টেডলি বা বাই চান্স কোনো কিছু আবিষ্কার করা, ঠিক আছে। টু ডিসকভার সামথিং বাই চান্স অর আনএক্সপেক্টেডলি, ঠিক আছে। কোনো আনএক্সপেক্টেডলি কোনো কিছু ডিসকভার করাকে বা বাই চান্স ডিসকভার করাকে বলা হচ্ছে আনস্টাম্বল, বা কারোর সাথে আনএক্সপেক্টেডলি মিট করার বা এনকাউন্টার করা, সেটাও কিন্তু স্টাম্বল অর্থ হয়ে থাকে। এখানে যেটা অর্থ হয়েছে টু ডিসকভার বাই চান্স, ঠিক আছে। তো স্টাম্বল আপন সেটা ডিসকভার করে আনএক্সপেক্টেডলি 27 পিসেস অফ আ পার্শিয়াল ওয়েল প্রিজার্ভড ভার্টিব্রাল কলাম অফ দ্য স্নেক, ঠিক আছে। তো 27টা টুকরো পায় কিসের? অফ আ পার্শিয়াল মানে আংশিক, আর ওয়েল প্রিজার্ভড বলতে হচ্ছে ভালোভাবে সংরক্ষিত, ঠিক আছে। তাহলে আংশিক ও ভালোভাবে সংরক্ষিত কি পেয়েছিল? ভার্টিব্রাল কলাম, 27টি ভার্টিব্রাল কলাম পেয়েছিল। ভার্টিব্রাল কলাম মানে যেন কশেরুকা বা মেরুদণ্ড, ঠিক আছে। অফ দ্য স্নেক, ওই সাপটার। অ্যাট দ্য পানান্ধ্র লিগনাইট মাইন ইন কাচ, তো কাছে অবস্থিত এই মাইনটার বানাচ্ছে পানান্ধ্র লিগনাইট মাইন, সেখানে কিন্তু ওটা কি করা হয়, পাওয়া যায়। দ্য ডিসকভারি, এই যে আবিষ্কার, দ্য অথর্স রিপোর্ট ইন দ্য পিয়ার রিভিউড জার্নাল, অথরগুলো যারা লেখক তারা রিপোর্ট করে ইন দ্য পিয়ার রিভিউড জার্নাল। আচ্ছা, পিয়ার রিভিউড কাকে বলা হয়? অনেকগুলো গ্রুপ অফ পিপল মিলে যখন কোনো একটা বিশেষ কাজে গবেষণা করে সেটাকে বলা হচ্ছে পিয়ার রিভিউড, ঠিক আছে। কোনো বিষয়ে বিশেষভাবে ডিসকাশন করে, ঠিক আছে, এটা হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল। তো এই পিয়ার রিভিউড বা সহকর্মী পর্যালোচনা এরকম একটা জার্নাল, তার নাম হচ্ছে নেচার সায়েন্টিফিক রিপোর্টস, ঠিক আছে। তাতে কিন্তু তারা অতটা রিপোর্ট করে, ঠিক আছে। তো এই যে ডিসকভারি কুড ইমপ্রুভ, এটা ইমপ্রুভ করতে পারে দ্য আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ শক্তি, ধারণা শক্তি অফ হাউ দ্য ম্যাট সয়েডে স্পিসিস, কীভাবে এই ম্যাট সয়েডে যে প্রজাতি কীভাবে এভলভ হয়,
গ্র্যাজুয়ালি কীভাবে বিকাশ হয় ইন ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাইমেট, বিভিন্ন ধরনের এই আবহাওয়ায়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে সাথে সাথে দ্য ফ্যাক্টরস, এবং যে ফ্যাক্টরগুলো, যে কারণগুলো দ্যাট কন্ট্রিবিউটেড টু, যেটা কন্ট্রিবিউট করে, অর্থাৎ যেটা প্রদান করে লার্জ বডি সাইজ, যেটা লার্জ বড় ধরনের বডি সাইজ যেটা প্রদান করে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপর দেখো ওয়ান অফ দ্য কজেটিভ ফ্যাক্টর, বলছে তাদের মধ্যে একটা কজেটিভ ফ্যাক্টর, একটা মানে যেটা ঘটায়, এরকম ফ্যাক্টর যে কারণ ঘটায় তার মধ্যে একটা ইজ হলো হেল্ড টু বি হাই টেম্পারেচার। হেল্ড বলতে এখানে মেনটেন থাকার কারণে, টু বি আ হাই টেম্পারেচার থাকার কারণে, বিদ্যমান থাকার কারণে ইন দ্য ট্রপিক্যাল ক্লাইমেট অফ দ্যাট টাইম। বলছে ওই সময়ের এই যে ট্রপিক্যাল ক্লাইমেট ছিল সেই সময়ের কিন্তু টেম্পারেচার হাই থাকার কারণে, ঠিক আছে, একটা কারণ এটা, যার কারণে কিন্তু এত বড় সাইজের হচ্ছে ওদের বডি হয়েছে। ঠিক আছে, ভাসুকি ইন্ডিকা, সেই সাপটার নাম, সে এক্সিস্ট করতো বা এক সময় বেঁচে ছিল, অ্যাট আ টাইম, এমন একটা সময়ে, হোয়েন দ্য আর্থ লুকড কোয়াইট ডিফারেন্ট, যেটা যে সময় পৃথিবীটা দেখতে বেশ আলাদা ছিল, ফ্রম টুডে, আজ থেকে, মানে আজকের থেকে পৃথিবীটা দেখতে আলাদা রকম ছিল। অ্যান্ড আফ্রিকা, ইন্ডিয়া অ্যান্ড সাউথ আমেরিকা, তো আফ্রিকা, ইন্ডিয়া এবং সাউথ আমেরিকা ওয়ার, এগুলো ছিল কি, ওয়ার ওয়ান, এটা একটা ছিল, ঠিক আছে, এগুলো এক জায়গায় ছিল। কনজয়েন্ট ল্যান্ডমাস মানে হচ্ছে সংযুক্ত ভূখণ্ড, ঠিক আছে, একসাথে ছিল সব। ইট লাইকলি হ্যাড আ সিলিন্ড্রিক্যাল বডি, এর সম্ভবত ছিল একটা সিলিন্ড্রিক্যাল বডি, সিলিন্ডার যেমন হয় সেরকম চোঙ আকৃতি বডি ছিল। হিন্টিং অ্যাট আ রোবাস্ট অ্যান্ড পাওয়ারফুল বিল্ড, তো এটা হিন্ট করে, এটা ইন্ডিকেট করে, এটা নির্দেশনা যায় যে এটা একটা রোবাস্ট, একটা বলিষ্ঠ অ্যান্ড আ পাওয়ারফুল বিল্ড, এটা একটা শক্তিশালী এবং বলিষ্ঠ নির্মিত ছিল। ঠিক আছে, অ্যান্ড এবং ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ টাইটানোবোয়া, এবং টাইটানোবোয়া যতটা বড় ততটাই কিন্তু বড় ছিল। ঠিক আছে, ওয়াজ ছিল, অ্যাজ বিগ অ্যাজ ততটাই বড় যতটা টাইটানোবোয়া বড় ছিল। টাইটানোবোয়া কি সেটা সম্পর্কে আবার বলছে কমা দিয়ে, এ ম্যাসিভ স্নেক, একটা বড় ধরনের সাপ, দ্যাট ওয়ান্স রোম, যেটা এক সময় ঘোরাঘুরি করতো, বা এখানে বলতে পারি চলাফেরা করতো, বা এক্সিস্টে ছিল দ্য আর্থ, মানে পৃথিবীতে। তো একসময় পৃথিবীতে এসেছিল বা পৃথিবীতে চলেছিল বা ঘোরাফেরা করেছিল। অ্যান্ড ইজ রিপোর্টেডলি, এবং রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী এটা ছিল দ্য লংগেস্ট এভার নোন, বলছে আজ পর্যন্ত যে সমস্ত জিনিস জানা গিয়েছে সাপ, তার মধ্যে সবথেকে বড় ছিল এই ম্যাসিভ স্নেক টাইটানোবোয়া। ঠিক আছে, সেড, এটা বলে, এই যে কথাগুলো এটাকে বলে, সেড আ প্রেস স্টেটমেন্ট ফ্রম আইআইটি রুরকি, তো আইআইটি রুরকি থেকে একটা প্রেস স্টেটমেন্ট সেটা বলে এটা, দিস ডিসকভারি ইজ সিগনিফিকেন্টলি not only for understanding the ancient ecosystem of India but also for unraveling the revolutionary history of snakes on the Indian subcontinent। বড় একটা সেন্টেন্স দেখো, তো এটা সিগনিফিকেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নট অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা শুধু বোঝার জন্যই নয়। ঠিক আছে, নট অনলি বাট অনসোর ব্যবহার দেখো, না এটা কেবল ওটাও, যখন এরকম বলি তখন আমরা নট অনলি বাট অলসোর ব্যবহার করি। তো নট অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যানশিয়েন্ট ইকোসিস্টেম অফ ইন্ডিয়া, না কেবল বোঝার জন্য, কি বোঝার জন্য, যে এই মানে অতীতকালের বা প্রাচীন যে বাস্তুতন্ত্র ছিল ভারতের যে প্রাচীন বাস্তুতন্ত্র কেমন ছিল সেটা না কেবল বোঝার জন্য, বাট অলসো, তার সাথে সাথে এটাও ফর আনরেভেলিং দ্য এভলিউশনারি হিস্ট্রি অফ স্নেক, মানে এভলিউশনারি বলতে কি, বিকাশ, অর্থাৎ অভিব্যক্তিগত। ঠিক আছে, আস্তে আস্তে কীভাবে সাপটা এভলভ হলো সেটার যে হিস্ট্রি, সেটাও কিন্তু আমরা এখান থেকে আনরাভেল করতে পারি, মানে কি প্রকাশ করতে পারি। ঠিক আছে, প্রকাশ করা যায়, এটাও প্রকাশ পায়। ঠিক আছে, কোথায়, অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। ঠিক আছে, তো বলছে এই যে ডিসকভারিটা, এই ডিসকভারিটা গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, এটা না কেবল শুধু প্রাচীন মানে
ভারতের প্রাচীন যে ইকোসিস্টেম ছিল সেটা বোঝার জন্য, তার সাথে সাথে এটাও বোঝার মানে প্রকাশ করার জন্য, আনরাভেল করার জন্য, সবার সামনে আনার জন্য, রিভিল করার জন্য দ্য এভলিউশনারি হিস্ট্রি অফ স্নেক, মানে সাপগুলোর যে কীভাবে এভলিউশনারি হিস্ট্রি ছিল, আস্তে আস্তে কীভাবে বিকাশ ঘটে, এই যে ইতিহাস ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়ার ভারতীয় উপমহাদেশে, এটা কিন্তু এই ডিসকভারিটা এই জন্যই সিগনিফিকেন্ট, ঠিক আছে। এটা কে বলে? ডাক্তার ভাজভাই সেড ইন আ স্টেটমেন্ট। তো ডাক্তার ভাজভাই তিনি কিন্তু একটা স্টেটমেন্টে এটা কিন্তু বলেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের একটি সায়েন্টিফিক আর্টিকেল। আশা করি আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও আর্টিকেল নিয়ে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।